এই যে হিন্ডেনবার্গের দোকান বন্ধ, এইটা এখন গতকাল থেকে সারা পৃথিবীর সমস্ত মিডিয়াতে আলোচনা চলছে, বিশেষত আমেরিকান মিডিয়া এবং ভারতের মিডিয়াতে। তার পিছনে কারণটা হচ্ছে কি, সেটাই আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। এই যে হিন্ডেনবার্গ, এই হিন্ডেনবার্গ রিসার্চ বলে একটা কোম্পানি, এই কোম্পানিটা 2017 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা করেছিল একজন আমেরিকান, তার নাম নাথান অ্যান্ডারসন। এইটা একটা শর্ট সেলিং কোম্পানি। শর্ট সেলিং কোম্পানিটা কি বোঝায় সেটা আপনাদেরকে আমি বলছি। তার আগে বলি, প্রথমে এরা বলেছিল যে এরা নাকি পৃথিবীতে যত বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, যারা শেয়ার মার্কেট থেকে টাকা তুলে এবং বিভিন্ন জায়গায় ব্যবসায় ইনভেস্ট করে, তাদের যে বিভিন্ন তথ্য সেইগুলো এরা সংগ্রহ করবে, যাতে শেয়ার হোল্ডারদের কোনো, যারা শেয়ার কেনে, তাদের যারা শেয়ারের ব্যবসা করেন তারা ভালো বুঝবেন, যারা কেনে তাদের যাতে কোনো লোকসান না হয়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তারা এটা একটা শর্ট সেলিং কোম্পানি হিসাবে বিভিন্ন কোম্পানির হচ্ছে যে ভুল ত্রুটি ধরতে আরম্ভ করে, এবং এরা বিভিন্ন কোম্পানিকে ডুবিয়েওছে, সেটাও ঘটনা। কেউ কেউ এদের রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন বিচার ব্যবস্থা এসে আমেরিকাতে হচ্ছে জেলও খাটছে, এমনও ঘটনা শোনা গেছে। তো এখন এইটা কেন আজকে আমেরিকা এবং ভারতীয় মিডিয়াতে চর্চার বিষয় হয়েছে, সেটাই আজকে আমি আলোচনা করব। এখন হিন্ডেনবার্গ রিসার্চ, তো হিন্ডেনবার্গ নিয়ে একটু বলি। হিন্ডেনবার্গ একটা ব্রিজ ছিল, রেলওয়ে ব্রিজ, রাইনা নদীর উপর জার্মানিতে। এটা ফ্রান্স এবং জার্মানিকে একরকম জুড়ে যেত, এবং বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ হয়ে এই রাইনা রিভার, রাইনা নদী হচ্ছে যে বয়ে চলেছে। এবং এখানে যে রেল ব্রিজটা হয়েছিল, এটা 2013 থেকে 19 সাল পর্যন্ত, 18 সাল পর্যন্ত তৈরি হয়েছিল। তারপর এর উপর দিয়ে রেল চলাচল করতো, কিন্তু এই ব্রিজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে যায়। অর্থাৎ মিত্রপক্ষ এই ব্রিজের উপরে বম বর্ষণ করে ধ্বংস করে দেয়। তো সেটা ব্রিজটা তারপর থেকে সেই অবস্থাতেই আছে। সেই ব্রিজটার আর কোনো ফাংশন নেই এই মুহূর্তে, এবং সেই ব্রিজটাকে এখন ইউএন একটা ওয়ার্ল্ড হেরিটেজ বলে ডিক্লেয়ার করেছে। তো সেই হিন্ডেনবার্গের নামে হচ্ছে গিয়ে এই রিসার্চ জিনিসটা করেছে, জার্মানির যে হিন্ডন ব্রিজ আছে সেই নামে। কেন, সেটা নাথান অ্যান্ডারসনই জানে, এবং তার সহযোগী আরও শোনা যায় 10-12 জন 15 জন ছিল, তারা এই বিষয়টাকে জানে। এখন বিষয়টা হচ্ছে যে এরা যেটা করলো সেটা হচ্ছে কি, যে আমেরিকাতে বিভিন্ন কোম্পানির যে তথ্য সংগ্রহ করে তাদেরকে তো ডুবিয়েছে, তা বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকা, চীন এবং অন্যান্য বিভিন্ন দেশের যে সমস্ত কোম্পানি আছে, ফাইন্যান্স কোম্পানি আছে, সে সমস্ত কোম্পানিগুলোকেও কিন্তু এরা বিভিন্ন সময় কাঠগড়ায় তুলে হচ্ছে কি যে বিভিন্নভাবে তাদের ব্যবসার বড় ক্ষতি করেছে এবং ইনভেস্টারদেরও ক্ষতি করেছে, এবং সব তথ্যগুলো তাদের কিন্তু সঠিক নয়। এইটা হচ্ছে যে মোটা ব্যাপার। আচ্ছা, শর্ট সেলিংটা কি, এটা নিয়ে যদি আপনাদেরকে বলি, সেটা যে ধরুন মানে আপনার একটা গাড়ি আছে, সেই গাড়িটা আপনি বিক্রি করবেন। এখন আপনি যে বিক্রি করবেন, একটা দাম দিয়েছেন, ঠিক আছে, গাড়িটা তো আপনি 10 লাখ টাকা কিনেছেন, আপনি এখন তাকে 8 লাখ টাকা দাম দিয়েছেন। তো এই যে 8 লাখ টাকা দাম দিয়েছেন, এরপরে দেখা গেল যে আপনার পাশে একজন লোক যে জানতে পেরেছে, সে গাড়িটা তার নেবার ইচ্ছা, কিন্তু সে অত 8 লাখ টাকা দিয়ে নেবে না, সে আরও দামটাকে কী করে কমানো যায় সেই চেষ্টা করছে। এবং সেই চেষ্টা কিভাবে করবে, যখন কোনো খদ্দের আসছে, সে সেই খদ্দেরকে খোঁজখবর করে ঘুরিয়ে ফিরিয়ে বলে দিচ্ছে যে এই গাড়িটা নেবেন না, এই গাড়িটা ডিফেক্টিভ, এর অনেক প্রবলেম আছে, এর এটা নেই, ওটা নেই, সেটা নেই, এটা অমুক যে অ্যাক্সিডেন্ট করেছিল, ইত্যাদি ইত্যাদি বলে সমস্ত যে ক্রেতা, সেই ক্রেতাদিকে ভুল তথ্য দিয়ে তাদেরকে ভাগিয়ে দিচ্ছে। এবং ভাগিয়ে দেওয়ার ফলে যখনই সেই গাড়িটার দামটা সে দেখলো যে কেউ ক্রেতা আসছে না, কমছে 8 লাখ থেকে 7 লাখ, 7 লাখ থেকে 6 লাখ, 6 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 4 লাখ, কারণ তাকে গাড়িটা বিক্রি করতেই হবে, তার টাকার দরকার। তখন সে কি করলো, সে হচ্ছে কি যে ওই যখন 4 লাখ টাকায় নেমে গেল, মানে অর্ধেক দামে নেমে গেল, তখন সেই গাড়িটা, সেই যে অন্য লোকজনকে ভুল বোঝাচ্ছিল, সে সেই গাড়িটি কিনে নিল, এবং কিনে নিয়ে তারপর সেই গাড়িটা একটু হচ্ছে সার্ভিস করে মেরামত করে সেই গাড়িটা এসে 8 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিল। শর্ট সেলিং ব্যাপারটা এইরকমই। অর্থাৎ যেভাবে একটা কোম্পানির যে শেয়ার, সেই শেয়ারটাকে অনেক হয়তো এতটা উপরে আছে, সেটাকে যেভাবে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে তার নামে একটা বদনাম করে, নামিয়ে দিয়ে তার শেয়ারগুলো কিনে নাও, কিনে নিয়ে পরে বাজার দামে বিক্রি করে অনেক টাকা লাভ করো। এরকম গোছের একটা ব্যাপার আর কি। আমি যতটুকু এর মধ্যে বুঝেছি সেটা আমি আমার অনুভব দিয়ে বলছি আর কি। তো এইটা এই অ্যান্ডারসন এবং হিন্ডেনবার্গ রিসার্চ কিন্তু এই কাজটা বেশি করেছে, এবং এই কাজ করে তারা প্রচুর টাকা অর্থ রোজগার করেছে। কিন্তু সমস্যাটা হলো কি, যে জানুয়ারি 2023 সালে এরা ভারতীয় কোম্পানি আদানি, তার উপর একটা অভিযোগ আনে
সেই অভিযোগটা হচ্ছে যে স্টক ম্যানিপুলেশন এবং অ্যাকাউন্টস ফ্রড। এই যে অভিযোগটা আনে, এই অভিযোগটা আনার পরে আদানির যে মার্কেট স্টক, সেই স্টকটা ভীষণভাবে নিচের দিকে নামতে আরম্ভ করে। ফলে এইটা ভারতের যে ইনভেস্টররা আদানির যে কোম্পানিতে যারা টাকা দিয়ে শেয়ার কিনেছিল, তাদের ব্যাপক ক্ষতি হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়। এবং আদানিও প্রায় শোনা যায় যে $150 বিলিয়ন তার ক্ষতি হয়েছিল সব মিলিয়ে। তো সেটা ভাবাই যায় না। অর্থাৎ আদানি যেখানে একটা ভীষণ বড় ব্যবসায়ী হিসেবে সারা পৃথিবীর বুকে বড় হচ্ছিল এবং ধীরে ধীরে তার ব্যবসার পরিধি বাড়াচ্ছিল, সে তখন কি করে, তার ব্যবসাটা অনেকটা বসে যায়। এবং এখানকার ভারতের যে ইনভেস্টার যারা শেয়ার মার্কেটে শেয়ার কিনে বিভিন্নভাবে লাভ করার চেষ্টা করে ধরে রেখে, বা কেনা বেচা করে, আজকাল তো ইন্টারনেটে রেগুলার কেনা বেচাও করা যায়, এবং হচ্ছে কি যে কিনে অনেকে রেখেও দেয়, পরবর্তীকালে দাম বাড়লে সেগুলো বিক্রি করে কিছু আয় করে। ওটা একটা ইনকামের রাস্তা বহু লোকের, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। তো এইটা যে করেছিল, তো সেটা তাতে ভয়ানক ক্ষতি হয় এবং তাতে ভারতবর্ষেরও ক্ষতি হয়। ভারতবর্ষের ক্ষতি এটা যে ভারতবর্ষের যে আর্থিক গতিটাকে যেভাবে বাড়ার কথা ছিল, সেটা রোধ হয়ে যায়। আদানির গোষ্ঠীর সবচেয়ে বড় যে ব্যবসার মোডটা, সেই মোডটা হচ্ছে যে তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে, তারা রিটেল নয়। আম্বানিদের যেমন রিটেল বিজনেস মস্ত বড় আছে, অয়েল রিফাইনারি তো আছে গুজরাটের জামনগরে, আরও অনেক রকম ব্যবসা আছে, পাওয়ারের ব্যবসাও আছে আম্বানিদের। কিন্তু আদানি মূলত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে। ইনফ্রাস্ট্রাকচার মানে বড় বড় ব্রিজ, সোলার, তারপর হচ্ছে কি যে আপনার এয়ারপোর্ট, তারপর পোর্ট, দেশের পোর্ট, অন্য দেশের পোর্ট, যেমন ছাব্বার পোর্ট কোথায়, সেখানে ইরানের ছাব্বার পোর্টে আদানি ইনভেস্ট করছে। কোথায় ইসরায়েলের পোর্টে ইনভেস্ট করছে, সেখানে যে সমুদ্রের যে জাহাজে করে মাল যাতায়াত করে বলে একটা কমিউনিকেশন এবং মালপত্র যাতায়াতের বিভিন্ন জায়গায় আদানি ইনভেস্ট করছে, এবং মার্কেট থেকে সে টাকা তুলে সে ইনভেস্ট করছে, পরে শেয়ার হোল্ডার দিকে তার প্রফিট টাকা ফেরত দিচ্ছে। তো এরকম একটা ব্যাপার। আদানি ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেস্ট করে। আর একটা দেশ বিকশিত দেশ হতে গেলে তার ইনফ্রাস্ট্রাকচারটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমি কিছুদিন আগে আমেরিকান এক সাংবাদিকের ইউটিউব শুনছিলাম যে আমেরিকাতে রাস্তাঘাট, এয়ারপোর্টের অবস্থা অত্যন্ত খারাপ। মানে আমেরিকা এত বড় একটা বিকাশশীল বিকাশপূর্ণ দেশ, মানে ডেভেলপড কান্ট্রি, কিন্তু সেখানে দীর্ঘদিন যাবৎ সেখানকার যে ইনফ্রাস্ট্রাকচারের কোনো সংস্কার হয়নি, একজন ইউটিউব সাংবাদিক বলছিলেন, এবং যে সংস্কার হয়নি। কিন্তু ভারতবর্ষে এখন যেভাবে এই সরকারের আমলে, কেন্দ্রীয় সরকার আমলে, বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের আমলে ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যে আপনারা সব জায়গায় দেখবেন, এয়ারপোর্টে গিয়ে দেখবেন ব্যাপক এয়ারপোর্ট তৈরি হয়েছে, নতুন নতুন বন্দে ভারত নামছে, ট্রেন নামছে, রেল লাইনের ব্যাপক বিস্তার হচ্ছে, স্টেশনের হচ্ছে যে খোল লঞ্চে পাল্টে নবীকরণ হচ্ছে, বড় বড় রাস্তা হচ্ছে। আমার এখানে জেলা শহরে একটা বিশাল রাস্তা হচ্ছে, সেই রাস্তা যদি আপনি দেখেন তো অবাক হয়ে যাবেন যে এত বড় রাস্তা হতে পারে। এবং যে রাস্তার দূরত্ব ছিল 4 ঘন্টা, সেই রাস্তাকে 2 ঘন্টায় নামিয়ে আনছে। এটা কোনো যাতা ব্যাপার নয়। এটা ধানবাদ বোকারো থেকে জুড়ে এটা একদম জামশেদপুর হয়ে আরও কোথায় ভুবনেশ্বর টুবনেশ্বর উড়িষ্যা কোথায় চলে যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু সেটা বিশাল রাস্তা তৈরি হচ্ছে, মানে দেখলে অবাক হয়ে যাবেন। 4 লেন টাইপের রাস্তা, মানে এদিকে হয়তো 4টে গাড়ি যাবে, এদিকেও 4টে গাড়ি যাবে, এরকম টাইপের রাস্তা। তার জন্য বড় বড় ব্রিজ তৈরি করা, তার জন্য বড় বড় তৈরি করা, কোথাও টানেল তৈরি করা, আন্ডারগ্রাউন্ড আন্ডারপাস তৈরি করা, সমস্ত কাজ হচ্ছে। ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার। যে কোনো একটা দেশের বিকাশে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইনফ্রাস্ট্রাকচার না হলে একটা রাজ্য বা একটা দেশের কিন্তু বিকাশ হতে পারে না। এইটাকে ভীষণভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। এর পিছনে কি কারণ আছে সেটা বোঝা যাচ্ছে না। অনেক রকম খবর আসছে যে কেন হিন্ডেনবার্গ রিসার্চ হঠাৎ করে 2017 সালে কোম্পানি তৈরি করেছিল, তার পিছনে কি উদ্দেশ্য ছিল, আসল উদ্দেশ্য কী ছিল, তার পিছনে কি কেউ বলছে, কোনো সাংবাদিক বলছে তাহলে তার পিছনে কিছু চাইনিজ যোগ ছিল। দেখা যাচ্ছে যে কোথাও কোনো সাংবাদিক বলছেন এর পিছনে চাইনিজ যোগ ছিল। চাইনিজ লোকেরা আমেরিকার মধ্যে এসে আমেরিকান মিডিয়াকে প্রভাবিত করে আমেরিকার লোকসান করার নাকি চেষ্টা করেছে, কোনো মিডিয়া বলছে। এটা তো সত্য তো আমি নিজেও জানি না, তারা কতটা জানে আমি জানি না, আমি ওপেন সোর্স থেকে এগুলো বলছি। এবং আর কি এর সঙ্গে আমেরিকান ডিপ স্টেট এবং এর সঙ্গে জর্জ সোরস এরা সব যুক্ত ছিল। এটা অনেক অনুমান করছে যে এরা সব যুক্ত ছিল, এবং এরা কোনোভাবেই ভারতের বিকাশটাকে সহ্য করতে পারেনি। বিশেষ করে জর্জ সোরসের যে ভূমিকা, ভারতের বিকাশটাকে সহ্য করতে না পারা, এবং এই যে বর্তমান কেন্দ্রীয় সরকার তাকে কোনো না কোনোভাবে হেনস্থা করা, ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে রুখে দেওয়া, রোধ করে দেওয়া, এইটা এদের একটা মস্ত বড়
সাজিশ অর্থাৎ একটা ষড়যন্ত্র ছিল বলে অনেকে মনে করছে। এখন এটা বিশালভাবে লেখা হচ্ছে, সমস্ত ইউটিউব নিউজ চ্যানেলও ভীষণভাবে বলছে। আমি এটা হয়েছে গত পরশু দিন, বুধবার দিন, 15 তারিখে। আমি আজকে 17 তারিখে সমস্ত রকমের তথ্য বিভিন্ন জায়গাকে জেনে নিয়ে আপনাদের কাছে এটা রাখছি বা বলছি আর কি। ভিডিওটা একটু বড় হবে কারণ ভিডিও ঘটনাটা অনেক বেশি। এবারে এটার পরে তখন আদানি গুপ্তা ক্লারিফিকেশন দেয় যে এই তথ্যটা ভুল, আমরা কোনো অ্যাকাউন্টিং ফ্রডও করিনি এবং মার্কেটে স্টক ম্যানিপুলেশনও করি নাই। ওরা কিন্তু ওদের মতো ডিসক্লোজার দিয়েছিল এবং এই নিয়ে কোর্ট কেস ফেস অনেক কিছু হয়েছিল, কিন্তু কোথাও আদানি গ্রুপের কিন্তু ভুল কিন্তু প্রমাণ করতে পারেনি। তো ফলে আদানি ধীরে ধীরে তার যে স্টক মার্কেট, তার যে প্রভাব, সেই প্রভাবটাকে ধীরে ধীরে অনেকটা রিকভারি করেছে। এরপরে কি হয়, এরপরে আগস্ট মাসে 2024 সালে, গত বছরের আগস্ট মাসে হঠাৎ করে হিন্ডেনবার্গ রিসার্চ আরেকটা ব্লেম দেয় যে আদানির যে গ্রুপের যে কোম্পানি আছে তার সঙ্গে সেবি অর্থাৎ যে স্টক এক্সচেঞ্জের যারা পরিচালনা করে, সেই সেবির যে চেয়ারম্যান মাধবী পুরী বুচ এবং তার হাজব্যান্ড হচ্ছে ডাফাল বুচ, তারা তার সঙ্গে যুক্ত। তারা টাকা পয়সা হচ্ছে যে লেনদেন করেছে এবং সেটা হচ্ছে কি যে আদানি গ্রুপের সঙ্গে তারা এটা করেছে এবং সেটা কিন্তু তারা মাধবী পুরী বুচ সেটা অস্বীকার করেছে এবং সে বলেছে যে এটা মিথ্যা রিপোর্ট, ম্যালাসিয়াস, মিসচিভিয়াস, ম্যানিপুলেটিভ, এবং অ্যান্ডারসনকে এবং হিন্ডেনবার্গ রিসার্চকে তলব করেছে যে আপনারা আসুন, ভারতে আসুন, এসে আমাদের কাছে আপনারা আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন এই অভিযোগের জবাব দিন। কিন্তু তারা কেউ আসেনি বা তার কোনো জবাবও দেয়নি। এটা তাদের একটা প্রথম পদক্ষেপ ছিল। পরবর্তীকালে তাদেরকে হয়তো কোর্টে কেস করে ডেকে আনা হবে, সুপ্রিম কোর্টে কেস করে হোক বা কোনো হাইকোর্টে কেস করে হোক, বা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল জাস্টিস যে ICJI আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেখানে, ওখানেও তো বিভিন্ন ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্যবসার যে দ্বন্দ্বগুলো হয়, সেই দ্বন্দ্বগুলোর বিভিন্ন মানে বিচার বিবেচনা হয়, এগুলো শোনা গেছে। তো সেখান থেকে তাকে হচ্ছে কি যে ডাকা হয়েছে, কিন্তু তারা কেউ এসে পৌঁছায়নি এখনো পর্যন্ত। তো এইটা একটা অ্যান্ডারসনের কাছে একটা বড় ব্ল্যাক পয়েন্ট ছিল। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে কি হচ্ছে, এই যে আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্পের যে এই যে ক্ষমতা পরিবর্তন হবে আমেরিকায় যে বিডেন প্রশাসন চলে যাচ্ছে এবং কি বলে ট্রাম্প প্রশাসন আসছে, আর কদিন পরেই আর 5 দিন মানে 15 তারিখে রিপোর্ট বেরিয়েছে, আর 20 তারিখ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেখানে করবেন, কি বলে শপথ গ্রহণ করবেন। তার আগে হঠাৎ 5 দিন আগে কেন অ্যান্ডারসন এটা বন্ধ করে দিল, এই নিয়ে অনেক রকম খবর আসছে যে এটা কেন হবে। এর মধ্যে কি হয়েছে, গত 7ই হচ্ছে কি যে আপনার জানুয়ারি, 7 জানুয়ারি US কংগ্রেসের একজন মেম্বার, যে আবার ওই মেম্বার, সে হচ্ছে কি যে ল্যান্স গর্ডন US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের যে অ্যাটর্নি জেনারেল, তাকে একটা চিঠি লিখেছে। মার্বারিক বি গিয়ারল্যান্ড তাকে একটা চিঠি লিখেছে যে এই যে নিউ ইয়র্ক, তার মধ্যে একটা কেস হচ্ছে নিউ ইয়র্কের কোর্টে আদানির নিয়ে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনটা হচ্ছে যে আদানি নাকি ভারতবর্ষে কোনো স্টেট গভর্নমেন্টের সরকারি অফিসার দিকে প্রায় 2000 কোটি টাকা ঘুষ দিয়েছে, সেই রাজ্যে হচ্ছে সোলার পাওয়ার ইউনিট বসাবার জন্য। এইটা নিয়ে ওখানে কোর্টে একটা US কোর্টে একটা নিউ ইয়র্কের কোর্টে একটা কেস হয়েছিল। সেই কেসটাতে সেখানকার যে বিচারক সে আদানিকে দোষারোপ করেছে। এখন এই যে আপনার লিখেছে যে US ডিপার্টমেন্ট অফ জাস্টিস, যারা বিচারের সবচেয়ে বড় ব্যবস্থা আমেরিকাতে, তাকে চিঠি লিখেছে যে আপনি এই যে তথ্য নিউ ইয়র্কের যে জুডিশিয়ারি যে তথ্যগুলো দিয়েছে আদানির বিরুদ্ধে, সেই তথ্যগুলো সব যত্ন করে রাখুন, কারণ পরবর্তীকালে এর এগেনস্টে যাচ হবে, অর্থাৎ ইনভেস্টিগেশন হবে এবং সেই ইনভেস্টিগেশনের ভিত্তিতে দেখা যাবে এই তথ্যটা সত্য কিনা। এবং সে যে যে লিখেছে, কি বলে ল্যান্স গর্ডন যে লিখেছে, সেটা খুব মারাত্মক কথা লিখেছে। বলছে ইংরেজিতে যেটা বলছে, দি অ্যালিগেশনস ইন আদানি কেস ইভেন ইফ প্রুভেন ট্রু would still fail to make us appropriate and final arbiter on the issue. These bribes are illegally paid to an Indian state government officials in India by Indian executive of an Indian company with no concrete involvement of or injury and to any American party, he wrote. এগুলো লিখেছে যে যদি আদানি ওই সোলার পাওয়ারের প্ল্যান্ট বসানোর জন্য কোনো রাজ্য সরকারের অফিসারদেরকে ঘুষ দিয়ে থাকেন, তাহলে সেটা আদানি একটা ভারতের কোম্পানি, ঘুষ দিয়েছে ভারতের অফিসারদেরকে, এবং ঘুষ দিলে সেখানকার বিষয়, আমেরিকার সঙ্গে এই বিষয়টার আমাদের কোনো যোগ নেই। তাহলে একটা ভারতীয় কোম্পানি ভারতীয় সরকারের
অফিসারদিকে বা রাজ্য সরকার অফিসারদিকে 2000 কোটি টাকা ঘুষ দিয়েছে বলা হচ্ছে, ওরা অভিযোগ করেছিল। তো সেটা হিন্ডেনবার্গ এর সঙ্গে যুক্ত আছে রিপোর্টটার সঙ্গে। তো তাহলে আমাদের এতে মাথা ব্যথার কি আছে? আমরা কি এই বিচারটা করার? আমেরিকান জুডিশিয়ার কি ওখানকার কোম্পানি যদি ওখানের লোককে ঘুষ দেয় ব্যবসা করার জন্য, তো আমাদের কি সেটা দেখার কোনো ব্যাপার আছে? এটা তো নেই। এবং তাতে আবার গৌতম আদানির ভাইপো সাগর আদানিকেও টেনে এনেছিল যে সে নাকি এই ঘুষ দেওয়া কাণ্ডের সঙ্গে যুক্ত আছে, এবং এইটা একটা ব্যাপার। এখন এখানে অনেকগুলো প্রশ্ন এসে গেছে। প্রশ্ন হচ্ছে যে রোল অফ ইউএস ডিপ স্টেট। তা ইউএস ডিপ স্টেটের এর পিছনে ভূমিকা কি? অনেকে যেমন বলছেন ডোনাল্ড ট্রাম্প আগের টার্মে ক্ষমতায় ছিলেন 2016 থেকে 2020 সাল। 2016 থেকে 2020 সালের মধ্যে 2017 সালে হিন্ডেনবার্গ রিসার্চ তৈরি করে মেক অ্যান্ডারসন কি ভেতরে ভেতরে 2020 সালে যাতে কোনো কারণে হচ্ছে যে একই সরকার, তা রিপাবলিকান সরকার না হয়, তার ব্যাপারে কোনো কাজ করেছে? কেউ কেউ সন্দেহ করছে। তো আজকাল তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আসছে, বিভিন্ন কমেন্ট আসছে। 2020 থেকে 2024 সাল যেভাবে হিন্ডেনবার্গ রিসার্চ বিভিন্ন দেশের কোম্পানিগুলোর উপর যেভাবে মানে করেছে, ইনভেস্টিগেট করেছে এবং যে সমস্ত রিপোর্ট করেছে, তার পিছনে সত্যতা কে এর সঙ্গে যুক্ত? এর সঙ্গে কি জর্জ সোরস যুক্ত? এর সঙ্গে কি আমেরিকান ডিপ স্টেট যুক্ত? আমেরিকান বড় বড় কোম্পানি যুক্ত? এই সমস্ত প্রশ্ন উঠেছে। এবং এরপরেও যেমন এই হিন্ডেনবার্গ রিসার্চ মাঝখানে কি করছে, এলন মাস্কের যে কোম্পানি টুইটার বা সেটা পরে এক্স হয়েছে তার এগেনস্টে, এবং টেসলা যে ওর কার কোম্পানি আছে তার বিরুদ্ধেও কিছু লেখালেখি করেছিল। তবে এলন মাস্ক তো এখন ডোনাল্ড ট্রাম্পের প্রায় সেকেন্ড ম্যান বলা যায়, অর্থাৎ যে ডিফেন্স যে উপরাষ্ট্রপতি হয়েছেন তারপরে 3 নম্বরে বলে যায়, কারণ তাকে মস্ত বড় দায়িত্ব দিয়েছে সরকার এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তাহলে এলন মাস্কও এটার সঙ্গে ঘুরিয়ে ফিরে একটুখানি যুক্ত আছে, সেও খুব খুশি নয় হিন্ডেনবার্গ রিসার্চের উপরে। এবং এর ইম্প্যাক্টটা ইন্ডিয়াতে কী হলো? ইন্ডিয়াতে ইম্প্যাক্ট হচ্ছে ভয়ানকভাবে স্টক এক্সচেঞ্জের মার্কেটে ডাউন হলো, বিজনেসের ভয়ানক ক্ষতি হলো, ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষতি হলো। আদানিগুলো বিভিন্ন জায়গায় যে সমস্ত ইনভেস্টমেন্ট করবে বলেছিল বিভিন্ন রাজ্যে, সেখানে ইনভেস্টমেন্টের ইয়েটা কমে এলো। এইটা একটা মস্ত বড় ব্যাপার হলো। এবং এইটা হঠাৎ করে অ্যান্ডারসন ট্রাম্পকে যে হবে কি বলে ওভারটেকিং হবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে আগামী 20 তারিখে এরকম সন্দেহ করছেন যে আগামী দিনে আমার উপরেও প্রসিকিউশন আসতে পারে, আমারও বিচার হতে পারে, আমাকেও জেল খাটতে হতে পারে। আমি অনেক জায়গায় অনেক সময় ভুল তথ্য দিয়েছি এবং সেই সমস্ত কেস যদি আবার ইনভেস্টিগেশন যেটা লিখেছেন জাস্টিস ডিপার্টমেন্টকে, মানে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে, তার অ্যাটর্নি জেনারেলকে, যে আমি তথ্যগুলো সব ঠিকঠাক রাখুন, পরে যাঞ্চ করতে হবে, এর হচ্ছে ইনভেস্টিগেশন করতে হবে, তদন্ত করতে হবে, করে দেখতে হবে অ্যান্ডারসন কেন এসব কথা লিখলো এবং হিন্ডেনবার্গ রিসার্চ কেন এসব কথা লিখলো। এই ভয়ে কি তিনি করছেন যে আগামী দিনে আমার এগেনস্টও কেস হতে পারে আমেরিকাতে, এবং সেই কেসে আমাকে হয়তো জেল খাটতে হতে পারে? ইন্ডিয়াতে কি আমার এগেনস্টে যেটা সেবি যেটা চিঠি পাঠিয়েছে তার উত্তর না দেওয়ার জন্য ইন্ডিয়ান কোর্টে কি কেস হবে? আন্তর্জাতিক আদালতে কি কোনো কেস হতে পারে? এই ভয়ে কি তিনি এটা বন্ধ করেছেন? অথবা ট্রাম্প ক্ষমতায় আসছে এরপর এটা হতে পারে, সেই ভয়ে কি বন্ধ করেছেন? এবং এইটা তার বন্ধ করার পিছনে কারণ কি, এটাই সবাই এখন ইনভেস্টিগেট করার চেষ্টা করছে। সে যে সমস্ত কথাগুলো লিখেছে অ্যান্ডারসন, যে প্রথমে বলেছে আমি আমার ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গে করি, মস্ত বড় একটা নোট লিখেছে তার যে ওয়েবসাইট, যে হিন্ডেনবার্গ রিসার্চ ওয়েবসাইট, সেখানে লিখেছে যে আমার যে কাজটা ছিল, আইডিয়া ছিল, সেটা আমার পূর্ণ হয়ে গেছে, এবং পঞ্জি কেসেস এ সমস্ত অনেকটাখানি লিখেছে। আমি সেটা আপনাদেরকে পড়ছি না, এটা লিখেছি। কিন্তু শেষে যেটা লিখেছে সেটা একটু পড়ার মতোই লিখছে নেথান অ্যান্ডারসন, I did not know at the outset if it would be possible to find a fulfilling path. This wasn't an easy option, but I was naive to the danger and fell down to it magnetically. Anderson wrote in the note, adding, I now view Hindenburg as a chapter in my life, not the central thing that defines me. আমি এখন আমার শরীর খারাপও নয়, আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো, আমি আবার নতুন কিছু করতে পারি, আমি যে পয়সা রোজগার করেছি সেই পয়সা আমার জন্য জীবন চলার জন্য যথেষ্ট। এই সমস্ত বিভিন্ন কথাবার্তা সে হচ্ছে কি যে নোটের মধ্যে লিখেছে। তো এটা নিয়ে এখন ভয়ানক সমালোচনা চলছে। এরপরে আসি ভারতীয় রাজনীতি। এই যে হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে, রিসার্চের যে রিপোর্ট নিয়ে ভারতীয় রাজনীতি একটা উথল পুথল চলেছে, মানে একটা ভয়ানক আপডাউন চলেছে। আপনারা বোধহয় দেখেছেন কিনে যায় না যে কংগ্রেসের যে অপোজিশন পার্টির লিডার রাহুল গান্ধী, তিনি কিন্তু ভারতীয় পার্লামেন্টে এই কংগ্রেসের নেতৃত্বে প্রায় 5টা সেশন, পার্লামেন্টের সেশনকে হিন্ডেনবার্গ করে মোদি আদানি করে কিন্তু 5টা পার্লামেন্ট সেশনকে প্রায়
ডিস্টার্ব করেছেন এবং সেখানে কোনো কাজকর্ম হতে দেননি। তাতেও দেশের যে ট্যাক্সের দেওয়ার টাকা, জনগণের টাকা, সে পার্লামেন্ট চলতে না চলার জন্য সেখানে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। পার্লামেন্ট দেশের মানুষের জন্য আইন কানুন করার জন্য, পার্লামেন্ট দেশের কানুনে দেশের মানুষের উন্নয়নের জন্য বিভিন্ন আইনকে পরিবর্তন করার জন্য, পরিমার্জন করার জন্য, নতুন নতুন আইন অ্যাডাপ্ট করার জন্য এবং বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেগুলোকে সেখানে করার জন্য এইভাবে পার্লামেন্ট সেশনকে ডিসরাপ্ট করে যেভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা মোদি আদানি মোদানি করে যেভাবে চিল্লাচিল্লি করেছেন, বিভিন্ন সময় আদানি আর মোদির মাস্ক পরে পার্লামেন্টের বাইরে ধর্ণা মঞ্চ করেছেন, সে করছেন, দেশের মানুষ সব দেখেছে। এখন আর কোনো উত্তর দিতে পারছে না, সব মুখ বন্ধ হয়ে গেছে, কারো মুখে কথা নেই একদম। এবারে শুধু অপোজিশন আর রাহুল গান্ধী নন, কিন্তু তার বাইরেও যে রোল অফ অপোজিশন লিডার, বেশ কিছু আরও নেতা, এবং তার মধ্যে কেউ কেউ আমাদের এখানেও নেতা দু একজন ছিলেন যারা হিন্ডেনবার্গ নিয়ে ভীষণভাবে চেঁচামেচি করেছেন। তো সবাই এখন তাদের প্রতি আঙুল তুলছে, কোশ্চেন করছে। এবং শুধু পলিটিশিয়ান না নয়, ভারতবর্ষ তথা পৃথিবীর যে লেফট লিবারেল গ্যাং, লেফট লিবারেল মিডিয়া, তাদের মুখে এখন তালা পড়ে গেছে। যারা এতদিন যাবৎ শুধু হিন্ডেনবার্গ নিয়ে গুচ্ছ ভিডিও করে গেছে, ভিডিও নিউজ করে গেছে, যারা টিভিতে বসে চেঁচামেচি করে গেছে, হিন্ডেনবার্গ একটা আদানি এবং মোদির সঙ্গে একটা গাঁটজোড়, এবং সেখান থেকে আদানির থেকে অনেক টাকা পয়সার ব্যাপারটা বাড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এসব নিয়ে বলেছে। এবং এসব এখন সব ফুস হয়ে গেছে যাকে বলে। এখন আর কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপ করে গেছে, কেউ কিছু বলছে না। আজকে দেখলাম রাহুল গান্ধী একটা ছবি দিয়েছেন, সেই ছবি হচ্ছে যে নরওয়ের যে অ্যাম্বাসেডর আছেন দিল্লি এবং শ্রীলঙ্কার দায়িত্বে, সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা করছেন, তারা ছবি দিয়েছেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করছেন। তো যাই হোক, সেগুলো ভালো জিনিস, সেটা ভালো কথা, সেটা তিনি করছেন। তো যদি গঠনমূলক কিছু করেন সেটা ভালোই লাগবে দেশের জন্য, যদি সেটা কোনো উপকারে আসে। কিন্তু যদি দেশের উপকারে না আসে, এমন কিছু করেন, তাহলে দেশের মানুষ হয়তো সেগুলো মেনে নেবে না। তিনি ভালো কাজগুলো সবাই তাকে স্বাগত জানাবে। ঠিকরা তারা যারা বিভিন্নভাবে সংবাদকে এই যে হিন্ডেনবার্গ এবং আদানির হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে আদানিকে এই কেন্দ্রীয় সরকারের সঙ্গে জুড়ে, নরেন্দ্র মোদীর সঙ্গে জুড়ে, প্রধানমন্ত্রীর সঙ্গে জুড়ে, বিজেপি দলের সঙ্গে জুড়ে যেভাবে চেঁচামেচি করেছিল, সেই সব চেঁচামেচি কিন্তু আজকে সব একদম ফিউজ হয়ে গেছে। কারণ এই রিপোর্ট বেরিয়ে আসার পর এখন আর কারো মুখে কোনো কথা নেই। এখন তাদের উচিত কমসে কম যে সমস্ত সাংবাদিকরা এইটাকে খুব বড় মোড়ক করে প্রচার করেছে, তাদের অন্তত ক্ষমা চাওয়া উচিত। এবং তাতে দেশের যে ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, যারা ইনভেস্টার ছিল, আদানির শেয়ারে যারা ইনভেস্ট করেছে, তাদের যে ক্ষতি হয়েছে, তার পূরণ কোনোদিন হবে না। তাদের ক্ষতি হয়েছে যে যারা পুনরায় কোনোভাবে উদ্ধার করতে পেরেছে, তাতে যে সাধারণ নিবেশক, যারা সাধারণ যে শেয়ার হোল্ডার, যারা ওখানে টাকা ইনভেস্ট করেছিল, তাদের কিন্তু ভয়ানক ক্ষতি হয়েছে। সেই আজকের দিনেও একটা জিনিস পরিষ্কার, যে আমাদের দেশের রাজনীতিবিদ বা সাংবাদিকরা তাদেরও অনেক দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই সমস্ত বিদেশের বা দেশেরই যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টটি যথেষ্ট তদন্ত না করে, তার পিছনে ঘটনা ঠিক করে না জেনে এইভাবে দেশের মধ্যে যে প্রচারটা চালান, যে ন্যারেটিভটা বিল্ড আপ করার চেষ্টা করেন, সেইটা কিন্তু দেশের পক্ষে লাভজনক হয় না, ক্ষতি হয়। এবং আখেরে তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাও কিন্তু কম। এখন দেখছেন, এখন ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে সবাই ভাগ। ওমর আবদুল্লাহ তার মতো করে বলছে ইন্ডিয়া অ্যালায়েন্স বলে কিছু নাই, কোনো মিটিং হয়নি। স্ট্যালিন তার মতো করে সেখানে আছে, অখিলেশ যাদব নিজের মতো করে পেঁচাচ্ছে। এখন আর পার্লামেন্টে কেউ একই ইস্যু নিয়ে যে কংগ্রেসের সঙ্গে সমর্থন করে নিয়ে এইসব বাধা দান করতে কেউ চাইছে না। বুঝে গেছে যে এইভাবে দিনের পর দিন কোনো একটা তুচ্ছ ইস্যুকে নিয়ে পার্লামেন্টকে বাধা দান করে এবং সেখানে কাজকর্ম না হতে যাওয়া, তাতে করে নিজেদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে এবং মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমছে। এটা আস্তে আস্তে বিরোধী দলের বিভিন্ন নেতারা বুঝতে পারছে, তারা আস্তে আস্তে কংগ্রেস থেকে নিজেদেরকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমার যা রিডিং, আমি যা অনুমান করছি আর কি, মানে এ তো আর কেউ বলবে না, কিন্তু আমরা বিভিন্ন ঘটনার থেকে এই সমস্ত জিনিসগুলো অনুমান করছি। তো এইটা আজকের সবচেয়ে ব্রেকিং নিউজ। এবং আমি বহুগুলো পোর্টাল পড়লাম, বহুগুলো ইউটিউব নিউজ শুনলাম, শুনে নিয়ে তারপরে আমি এটা ভাবলাম এই ব্রেকিং নিউজটা আপনাদেরকে জানাই। ধন্যবাদ, নমস্কার।